কেউ কিছু বলেছে? এবার আহিয়ানের বোকারানি নিজেকে আর সামলাতে পারল না। জুইকে ঝাপটে ধরে অঝরে কাঁদতে লাগলো। জুই বারবার জানতে চাওয়ার ত্রিধা কান্নারত কণ্ঠে বলল, আমি আমি উনাকে অনেক ভালোবাসি, কিন্তু উনি আমাকে ভালোবাসে না বলে আবার কান্নায় ভেঙে পড়ল। জুই হঠাৎ করে এমন কথা শুনে খানিকটা ভড়কে গেছে। তারপর নিজেকে স্বাভাবিক করে ত্রিধাকে নিজের দিকে ঘুরিয়ে বসালো। তারপর এক হাতে ত্রিধার থুতনি ধরে মুখ সোজা করে বলল, কাকে ভালোবাসিস তুই? আর তোর মতো মিষ্টি মেয়েকে কে রিজেক্ট করলো? ত্রিধা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আহিয়ান ভাইয়াকে। জুয়ের মাথায় মনে হয় আকাশ ভেঙে পড়েছে। নিজের কানকে সে নিজেই বিশ্বাস করতে পারছে না। সে আবার জিজ্ঞাসা করলো, কাকে? ত্রিধা এবার স্থির কণ্ঠে বলল, আমি আহিয়ান ভাইকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। ওই পাষাণ বদমেজাজি রক্তচোষা বাঁদরটাকে না পেলে আমি নিজেকে শেষ করতেও 2 মিনিট ভাববো না। জুই আঁতকে উঠে মৃদু চিৎকার দিয়ে বলল, ত্রিধা, তুই কি পাগল হয়ে গিয়েছিস? আহিয়ান ভাই তোর ভাই হয়, তোদের গায়ে একই বংশের রক্ত। ত্রিধা এবার গর্জে উঠে বলল, হ্যাঁ, পাগল হয়ে গেছি, আমি সত্যি পাগল হয়ে গেছি। আর রইল বংশের রক্তের কথা, হোক না হোক এক বংশের রক্ত, কিন্তু উনি তো আমার আপন মায়ের পেটের ভাই না, উনি আমার ফুফাতো ভাই। তাকে বিয়ে করা আমাদের ধর্মে জায়েজ আছে। জুই বুঝতে পারল ত্রিধা অনেক হাইপার হয়ে গেছে, তাই শান্ত করে বলল, সবই ঠিক আছে, কিন্তু ভাইয়াকে তোকে পছন্দ করে? ত্রিধা আবার নীরব স্থির হয়ে গেল। কয়েক সেকেন্ড চুপ করে বসে থেকে বলল, আমি জানি না। সাদিকের 7 দিন আমি এক অন্য আহিয়ানকে দেখেছি, কিন্তু বাড়ি এসে আমি আর তাকে চিনতেই পারছি না। আর উনি উনি যদি আমার সাথে এত বিরক্ত হয়, তাহলে ওখানে আমার সাথে এভাবে মিশলো কেন? কে বলেছিল ওনাকে আমার সাথে এভাবে মিশতে? আমি বলেছিলাম আমার সাথে এভাবে মিশতে? এর আগে তো তার জন্য আমার মনে কোনো প্রকার কোনো অনুভূতি ছিল না। এই 7 দিনে যে উনি আমার মনের রাজত্বে রাজত্ব করে নিছে। জুই ওর কথা শুনে কয়েক মিনিট ভাবলো, কিন্তু ওর মাথায় যে কিছুই ঢুকছে না। ত্রিধাকে আবার প্রশ্ন করলো, আহিয়ান ভাই কি সত্যি তোর অনুভূতিগুলোকে বুঝতেছে না? দয়া করে বুঝিয়ে বল, উনি কি তোকে কিছু বলেছে? মানে বাড়ি ফেরার পর কি কিছু হয়েছে? তারপর ত্রিধা জুইকে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুই খুলে বলল। তাকে সেদিন দুষ্ট ছেলেদের হাত থেকে সেভ করা, তাকে এতগুলো বোরখা কিনে দেওয়া, ঘুরিয়ে পেঁচিয়ে লাল শাড়ি পরতে বলা, পূর্ণিমা রাতে চন্দ্রবিলাস করতে নিয়ে যাওয়া, কানে ভুল বুঝে দেওয়া থেকে শুরু করে একে একে সব কিছু জুইকে খুলে বলেছে। জুই চুপচাপ সব কিছু শুনল, তারপর ভাবুক ভঙ্গিতে বলল, সব তো ঠিকই, আর ওনার আচরণ এই বলছে উনি তোকে পছন্দ করে, তাহলে সমস্যা কোথায়? ত্রিধা আবার কান্নায় ভেঙে পড়ল। কান্না শুনে বলল, সেদিন সাজেক থেকে ফিরে আসা থেকে উনি আমার সাথে কথা বলছে না। গোটা একদিন অপেক্ষা করে গতকাল জুম্মার নামাজ পড়ে আসার পর ওনার রুমে গিয়েছিলাম। উনি রুমে শুয়েছিল। আমি জানতে চাইলাম আমি কোনো ভুল করেছি কিনা, কিন্তু উনি আমার অপমান করে আমার হাত ধরে ওনার রুম থেকে বের করে দিল। তোর মতো আমিও প্রথমে ভেবেছিলাম উনি আমাকে ভালোবাসে, এমনকি ওনার ব্যবহারে ওনার প্রতি ভালো লাগাটা তীব্র হয়েছে, কিন্তু উনি এখন আমার সাথে উল্টাপাল্টা আচরণ করছে। ওনাকে দেখে মনে হচ্ছে উনি এখন আমাকে সহ্যই করতে পারছে না। ত্রিধা হু হু করে আবারও কেঁদে উঠল। ওর কান্না দেখে জুইও নিস্তব্ধ। এই অল্প কয়েকদিনে কাউকে এতটা ভালোবাসা যায়? সত্যি ভালোবাসা হচ্ছে মনের ব্যাপার। কখন কার সাথে কোথায় মনের অদল বদল ঘটে তা বলা মুশকিল। জুই ওর চোখের পানি মুছে দিতে দিতে বলল, হয়তো উনি এখন কোনো সমস্যায় আছে, তাই তোকে অ্যাভয়েড করছে। এমন একটা সময় তোর বাড়ি ছেড়ে আসা উচিত হয়নি। হয়তো ওনার মাথা ঠান্ডা হলে তুই আবার কথা বলতে যেতি, সব ঠিক হয়ে যেত, কিন্তু তুই তো বোকার মতন বাড়িয়ে ছেলে চলে আসলি। এতে মনে হয় ওনার রাগটা আরও বেড়েছে। জুইয়ের বিচক্ষণ ভঙ্গিতে কথা বলা দেখে ত্রিধা মাথা তুলে তাকালো। এখন কেন জানি মনে হচ্ছে সে সত্যি বোকা। আহিয়ান ভাই হয়তো রাগে ওকে রুম থেকে বের করে দিয়েছে, তাই বলে ওর বাড়ি ছেড়ে আসা উচিত হয়নি। তাছাড়া তো এই মানুষটার রাগী বদমেজাজের গম্ভীরতা তার অজানা নয়। আহিয়ান ভাইয়ের রাগ সম্পর্কে তো ওর ভালোই আইডিয়া আছে। তার সাথে সাথে ত্রিধা এটাও জানে মানুষটা ভিতর থেকে নরম। ছোটবেলায় আহিয়ানের খেলনা গাড়ি ভেঙে ফেলেছিল, তাই নিয়ে আহিয়ান থাপ্পড় দিয়েছিল।
তা নিয়ে ত্রিধারানিকির কান্না। যখন কেউ তার কান্না থামাতে পারছিল না, তারপর আহিয়ান রুম থেকে আরও 2টা খেলনা গাড়ি নিয়ে এসে বলল ভেঙে ফেলতে। ত্রিধা কোনো কিছু না ভেবে খেলনা দুটো ছুঁড়ে ফেলল ফ্লোরে। মুহূর্তেই খেলনা দুটো ভেঙে ভাগ ভাগ হয়ে গিয়েছিল। সেটা দেখে আহিয়ান গটগট পায়ে উপরে চলে যায়। আর ত্রিধা আহিয়ানকে আবারও রাগাতে পেরে এতক্ষণে হাসি দেখে খিলখিলিয়ে উঠেছিল। ছেলেটা যতই রাগী হোক না কেন, নিজে কষ্ট পেলেও ত্রিধাকে হাসাতে চায় তার একটা বাস্তব প্রমাণ। শৈশবের স্মৃতিগুলো মনে পড়তেই ত্রিধা কান্নার মাঝে আবার খিলখিল দিয়ে হেসে উঠল। জুই অবাক ভঙ্গিতে বলল, কিরে বোন, এতক্ষণ ধরে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছিলি, হঠাৎ আবার কি হলো? ভূতে পাইছে নাকি? ত্রিধা হাসতে হাসতে বলল, আমারই ভুল হয়েছে। যদি ওনার সাথে রাগ করে বাড়ি ছাড়া উচিত হয়নি। আমি কালকেই বাড়ি চলে যাব। জুই অবাক হয়ে বলল, কালকে কলেজে যাবি না? ত্রিধা চঞ্চল ভঙ্গিতে বলল, সাজেকে যাওয়ার জন্য এমনিতেই 7 দিন কলেজ বন্ধ দিয়েছি, আর একদিন দিলে কিছুই হবে না। আগামী পরশুদিন ফুরফুর মেজাজ নিয়ে আমি কলেজে যাব। জুই বুঝদারের মতন মাথা ঝাঁকিয়ে বলল, আচ্ছা তাই করিস। কিন্তু ত্রিধা আবার ভাবনায় মগ্ন হলো। সেটা দেখে জুই কপাল কুঁচকে বলল, কিরে, তুই আবার কি ভাবছিস? ত্রিধা এবার বলল, অনেকদিন থেকে আহিয়ান ভাইয়ের সাথে কথা হয় না রে। মন আনচান আনচান করছে, ইচ্ছে করছে রাতেই চলে যাই। জুই কিছু একটা ভাবলো, তারপর বলল, ফোন দে। ত্রিধা মন খারাপ করে বলল, কিন্তু উনি আমার ফোন ধরবে না। জুই ওর মাথায় একটা গাঁটটা মেরে বলল, তুই একটা আস্ত বলদ, রং নাম্বার হয়ে ফোন দে। এতে উনি তোকে চিনতেও পারবে না, আর তোরও কথা বলা হয়ে যাবে। ত্রিধা জুইকে থ্যাংক ইউ বলে জড়িয়ে ধরল। মুহূর্তে একটু আগের কথা ভেবে ফোনটা হাতে নিয়ে তারপর ভাবুক ভঙ্গিতেই বলল, কিন্তু এই নাম্বার থেকে কল দিয়ে তো উনি চিনে ফেলবে। নিশ্চয়ই মিম ফুপির নাম্বার ওনার সেভ করা। তারপর জুই খানিকক্ষণ ভেবে বলল, অপেক্ষা কর, আমি আম্মুর ফোন নিয়ে আসি। বলে জুই দরজা খুলে বের হয়ে গেল মায়ের রুমের উদ্দেশ্যে। ড্রয়িং রুমে যেতেই দেখলো ওর দাদু মাহমুদা খান চা খাচ্ছে, ওর আম্মু কাকিমণি কিচেনে রান্না করছে। এক পলক তাকিয়ে চলে গেল মায়ের রুমে। ফোনটা নিয়ে যথাসময় হাজির হলো ত্রিধার রুমে। ত্রিধা ফোন হাতে পেয়ে যতটা খুশি তার থেকে বেশি নার্ভাস। হঠাৎ জুয়ের গলা পেয়ে ত্রিধার ধ্যান ভাঙল। কিরে, নাম্বারটা বল, কল দে। ত্রিধা মুখ কাচুমাচু করে বলল, নাম্বার তো জানি না রে। জুই অবাক হয়ে তাকিয়ে রইল, বিরক্ত হয়ে বলল, নাম্বার ছাড়া কি কি দিয়ে কল দিব? ত্রিধা খানিকক্ষণ নিশ্চুপ হয়ে ভেবে উচ্চস্বরে বলল, আইডিয়া। কি আইডিয়া? মিম ফুপির ফোনে আহিয়ান ভাইয়ের নাম্বার সেভ করা আছে। আমরা সেখান থেকে নাম্বারটা হাইজ্যাক করব। অবশেষে ওই ফোন থেকে নাম্বারটা তোলা হলো, কিন্তু ত্রিধা কল দিতে সাহস পাচ্ছে না। ইতিমধ্যে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, সব কিছু গুলিয়ে যাচ্ছে। তারপর দূর দূর বুকে কলটা দিয়ে দিল। কয়েক সেকেন্ডের মধ্যেই রিসিভ হলো। কল রিসিভ করে ফোনের ওপার থেকে আহিয়ান ভাই সালাম দিয়েছে। তারপর থেকে বারবার জিজ্ঞাসা করছে, কে কে বলছেন? ত্রিধা চুপচাপ করে থাকে, তার প্রাণভ্রমটাও কথা শুনে। মুহূর্তে তার উত্তপ্ত হৃদয় শীতল বৃষ্টি নেমে এলো। কিন্তু আর কতক্ষণ চুপ করে থাকবে? মানুষটা এমনিতেই রেগে, যদি অতিরিক্ত রেগে যায়, রেগে ফোন কেটে দিলে সে তো আর ফোন রিসিভ করবে না। তখন তো আরেক মুসিবতে পড়তে হবে। তাই এখনই কিছু বলা উচিত। ত্রিধা কাঁপা কাঁপা গলায় বলল, আসসালামু আলাইকুম জান, কেমন আছো? ফোনের অপর থেকে কিছুক্ষণ নীরবতা, তারপর ভেসে আসলো, আমি ভালো আছি সোনা পাখি, তুমি ভালো আছো? ত্রিধা চোখ বড় বড় করে জুয়ের দিকে তাকালো। ফোন লাউড স্পিকারে দেওয়া। জুই চোয়াল হা করে আছে। তারপর ত্রিধা নিজেকে সামলে নিয়ে আস্তে করে বলল, আমিও ভালো আছি জান পাখি, শুধু তোমাকে একটু একটু মিস করছি। ও তাই বুঝি? হুম, তাই। আহিয়ান বলল, তাহলে আমি চলে আসি সোনা পাখি। ত্রিধা মুখ টিপে হেসে বলল, এসো না জান, তোমাকে খুব মিস করছি। যদি তুমি এখন এখানে থাকতে। এখানে একই কথা জান, তোমাকে ছাড়া প্রতিটা মুহূর্ত অসম্পূর্ণ মনে হয়। বাড়ির ঠিকানা একবার দাও। ত্রিধা তো অবাক কণ্ঠে বলল, কি দিব? বাড়ির ঠিকানা না দিলে কিভাবে আসবো জান? ত্রিধা তো নিজের কথায় নিজেই ফেঁসে গেছে। বুঝতে পেরে হু হু করে কেসে উঠল। তখনই ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে ভেসে আসলো, ফুপুর বাড়ির ঠিকানা কিন্তু আমার চেনা আছে। তুই কি এখন নিজে ফোনটা কাটবি, নাকি আমি ওখানে গিয়ে তোর ফর্সা গালটাকে লাল করে দেব?
ত্রিধা ধরা পড়ে যাওয়ায় আমন্ত্রণ করে বলল, সরি আইয়ান ভাই। পুরো কথা না বলতেই ফোনটাও দিকে থেকে টুকটুক করে কেটে গেল। ত্রিধা ও জুই বড় করে একটা দীর্ঘ শ্বাস ফেলে দুজনে হু হু করে হেসে উঠল। সকালের সূচনা মানে নতুন প্রাণের উচ্ছ্বাস, নতুন স্বপ্নের আলো, রাতের আধার ভাঙে, সূর্যের নতুন কিরণ জামানায় অতীতের সব ক্লান্তি ভুলে। নতুন সকাল শুরু করার সময় হয়ে গেছে। ত্রিধা ভোর 4টায় ব্যাগ গুছিয়েছে। বারবার জানালার বাইরে দেখছে কখন সূর্যোদয় উদয় হবে, কখন সে বাড়ি ফিরে যাবে। আগামীকাল রাতে আরিফ চাচুকে বলে রেখেছে যে সে বাড়িতে যাবে। মিম, জান্নাত, আরিফা, আসিফ অনেক বুঝিয়েছে আর একটা দিন থেকে যেতে, কিন্তু ত্রিধা নাছোড়বান্দা, ও সকালেই যাবে। বারবার শুধু একটা কথাই বলছে, আমার পাপার জন্য মন কেমন যেন করছে, পাপার কাছে যাব। আর সকাল সকাল না গেলে পাপা অফিসের জন্য বের হয়ে যাবে। ওর কথায় সবাই হার মানল। আরিফ তানবীরকে ফোন দিয়ে জানিয়েছে সকালে আস্তে ধীরে নিয়ে আসতে। সে না হয় দুপুরে লাঞ্চ টাইমে বাড়ি বাড়ি এসে দেখা করে যাবে। যাই হোক, এখন সকাল 7:30। ত্রিধা কখন থেকে রেডি হয়ে বসে আছে। আরিফ প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একেবারেই অফিসের জন্য রেডি হয়ে বের হলো। যাওয়ার পথে ত্রিধাকে খানবাড়িতে নামিয়ে দিয়ে যাবে। তাছাড়া বাড়ির অন্য একটা দরকারি খানবাড়িতে আরিফকে যেতে বলেছে। ত্রিধাকেও পৌঁছে দেওয়া হবে। এই সুযোগে আবিরের সাথেও দেখা করতে পারবে। ত্রিধাকে মিম অনেক জোর করার পরও নাস্তার সময় কিছু খাওয়াতে পারল না। সে শুধু ঘড়ির দিকে তাকাচ্ছে, কখন সে বাড়ি পৌঁছাবে, কখন সে আইহান ভাইকে এক নজর দেখবে। জয়ী ত্রিধার কাণ্ড দেখে মিটমিট করে হাসছে। এই মুহূর্তে কি কমেন্ট করা উচিত তা বুঝতে পারছে না। মেয়েটা সত্যি পাগল, খুব ভালোবাসে তার আইহান ভাইকে। একসময় জুইও কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। ত্রিধা কিচ্ছুটি মুখে তুলল না। আরিফ রেডি হতে হতেও সকালের কাছ থেকে বিদায় নিয়েছে। আরিফ আস্তে আস্তেও গাড়িতে গিয়ে বসে পড়েছে। আজ রাস্তাটা শেষ হচ্ছে না, কি জানি কি অজানা একটা ভয় কাজ করছে। কখন সে বাড়িতে পৌঁছবে সেই চিন্তায় যেন বিভোর। ঠিক তখনই গাড়িটা থেমে গেল। ত্রিধা হাসি মুখে বাইরে তাকালো, ভাবলো বাড়ি চলে এসেছে, কিন্তু না, ট্রাফিক জ্যাম আটকে পড়েছে। ত্রিধা খুব বিরক্ত হলো। তেতো মুখে বিড়বিড় করলো, ধুর, এখন কি ট্রাফিক জ্যামে আটকে পড়তে হলো? আর আধা ঘন্টা লাগলে কি এমন হতো ক্ষতি? আরিফ পাশ থেকে কথাটা শুনে ফেলেছে, বলল, এখন মামুনি অফিস টাইম, রাস্তাঘাটে একটু জ্যাম থাকবেই। সবাই যে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছে, কি আর করার। এবার ত্রিধা বুঝদারের মতন মাথা নাড়ল। তা দেখে আরিফ মৃদু হাসলো। সে জানে মেয়েটা একদম তার মেঘাপুর মতোই হয়েছে। আর হবেই না বা কেন? রক্তের টান বলতে তো কিছু একটা আছে। দীর্ঘ 45 মিনিট জ্যাম আটকে থাকার পর গাড়িটি ছাড়লো খানবাড়ির পথ ধরে। আশেপাশে নিজের বাড়ির রাস্তা দেখে ত্রিধার স্বস্তি ফিরে আসে। ঘড়ির কাঁটা 9টা 30 মিনিট। খানবাড়ির গেটে আরিফের গাড়িটা পৌঁছালো। ত্রিধা দেখলো বড় পাপার গাড়িটি বাড়ি থেকে বের হচ্ছে। ত্রিধা কাচের জানালা ভেদ করে সেদিকে তাকালো। মনে মনে বলল, বড় পাপা আজকে এত দেরিতে অফিসে যাচ্ছে কেন? ওনার শরীর কি ভালো আছে তো? ভাবনার মাঝে গাড়িটা গেট দিয়ে বের হয়ে গেল। আরিফের গাড়িটি গেটের ভেতরে ঢুকলো। বাড়ি ফিরতে ত্রিধার মুখে চমক ফুটে উঠল। অবশেষে সে বাড়ি ফিরেছে। আরিফ চাচিও গাড়ি থেকে নেমে ওর পাশে ডোর খুলে দিল। আদলে নেমে আসলো গাড়ি থেকে। তারপর আশেপাশে আর কোথাও তাকালো না, ছুটে দৌড় দিল বাড়ির দিকে। সদর দরজা পেরিয়ে হাঁপাতে হাঁপাতে দৌড়াচ্ছে, শ্বাস নিচ্ছে ঘন ঘন। কয়েকটা দীর্ঘশ্বাস নিয়ে মাথা তুলে তাকালো ডাইনিং রুমের আশেপাশে। উপস্থিত পরিস্থিতি দেখে ত্রিধার মাথা কেমন চক্কর দিয়ে উঠল। কিছু বুঝতে না পেরে এগিয়ে গেল আর একটু সামনের দিকে। সামনে গিয়ে দেখলো তার মেঘ ফুপি সহ বাড়ির বাকি মহিলারা চোখের পানি ফেলছে। ফুপি যেন সকাল থেকে একটু বেশি ভেঙে পড়েছে। আহিয়া পাশ থেকে নিজের মাকে সামলাচ্ছিল। তাই ত্রিধা অন্য কারো কাছে না গিয়ে সোজা দাঁড়িয়ে ফুপির সামনে। সকলের অবস্থা দেখে ওর কেন জানি বুকের ভেতরটা ভারী হয়ে আসছে। কণ্ঠস্বর থেকে কথা বের হচ্ছে না। তারপর নিজেকে স্বাভাবিক করে কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে ফুপি? তুমি কান্না কেন করছো? কিন্তু সামনের মানুষটার মুখ থেকে কোনো জবাব এলো না। তারপর সবার উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, আমাকে কেউ বলবে তোমাদের সকলের কি হয়েছে? তোমরা সবাই কান্না কেন করছো? ওর কথা শুনে আহিয়া এগিয়ে এসে বলল, ভাইয়া লন্ডনে ব্যাক করেছে, তাই তাই সকলের মন অনেক খারাপ। এই অদ্ভুত কথাটি কানে পড়তেই ত্রিধা অবাক হয়ে চোখ তুলে তাকায় আহিয়ার দিকে। ওর দৃষ্টি বলেই দিয়েছে এই কথা মোটেও
বিশ্বাস হয়নি ত্রিধার। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, গতকাল রাতেই তো মানুষটার সাথে কথা হলো, এর মধ্যে কিভাবে কি? ত্রিধা পুরো কথা শেষ করতে পারছে না, মনে হচ্ছে কেউ গলা চেপে ধরেছে। ত্রিধা অবিশ্বাস্য কথা শুনে আহিয়া বলল, গতকাল রাতে বাড়ি ছিল, একটু আগেই বের হলো। বাবা ও মামা গেছে ভাইয়ার সাথে এয়ারপোর্টে। মুহূর্তে ত্রিধার মস্তিষ্কে জানান দিল একটু আগের ঘটনা। ওদের গাড়ি যখন বাড়ির ভেতরে ঢুকছিল ঠিক তখনই বড় পাপা গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছিল। তার মানে সেটাই ছিল তার প্রাণভোমরা। ত্রিধার কিছুই ভাবতে পারল না। ওর হাতের ব্যাগটা ছুটে পড়ে গেল মেঝেতে।